আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আজকে থেকে তোমাদের গণিতের পথযাত্রা শুরু হলো। তো শুরুতেই আমরা তোমাদের অনুশীলনী 1.1-এর মূল অঙ্কে যাওয়ার আগে যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো জেনে নিই। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের এই অধ্যায়ে যে বিষয়টা আগে জানতে হবে সেটা হচ্ছে বর্গ ও বর্গমূল। ওকে, বর্গ কাকে বলে? বর্গ, আমরা যদি চিত্রের কথা বলি তাহলে বর্গ হচ্ছে একটি চতুর্ভুজ যার দৈর্ঘ্য প্রস্থ সমান, তার মানে চারটি বাহু সমান হবে এবং প্রত্যেকটি কোণ সমকোণ হয়, একে বর্গ বলে। আর যদি আমরা সংখ্যার ক্ষেত্রে বলি তাহলে কোনো একটি সংখ্যাকে যদি ওই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে যে গুণফলটি পাওয়া যায় সেটিকে বলা হয় ওই সংখ্যার বর্গ। তার মানে তিন একটি সংখ্যা, তিনকে তিন দ্বারা গুণ করলে যে সংখ্যাটি পাচ্ছি আমরা 9, তাহলে তিনের বর্গ হচ্ছে 9। একইভাবে আমি যদি 7 বলি, 7 একটি সংখ্যা, তো 7কে 7 দ্বারা গুণ করলে যে সংখ্যাটি পাচ্ছি 49, সেই 49 হচ্ছে 7-এর বর্গ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বর্গ কাকে বলে। এখন আমরা দেখি বর্গমূল। দেখো এখানে বর্গ আমরা জেনে ফেলেছি, এবার জানতে হবে কি বর্গের মূলটা, তাই না? তাহলে দেখো 3-এর বর্গ ছিল 9। এখন 9-এর মূলটা কি ছিল? মূল সংখ্যা কোন সংখ্যা থেকে 9 এসেছে? দেখো তো 3 সংখ্যা থেকে। তাহলে এই যে একটা বর্গ সংখ্যা যেই মূল থেকে এসেছে সেটাকে আমরা বলতে পারি বর্গমূল। তার মানে যদি দুটি একই সংখ্যা গুণ করার ফলে যে গুণফল পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ, আর ওই বর্গের যে মূল সংখ্যা থেকে এসেছে সেটাকে বলা হয় বর্গমূল। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এখানে 49-এর বর্গমূল কত হবে? 7 হবে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে বর্গমূল বের করতে গেলে আমরা যেই সংখ্যাটার বর্গমূল বের করি এই সংখ্যাটার মূল সংখ্যাটা সবসময় জোড়ায় জোড়ায় থাকে এবং এই জোড়া থেকে একটা করে সংখ্যা আসে। যদি এক জোড়া থাকে সেখান থেকে হবে একটা। যেমন এখানে দেখো 3 গুণিত 3 সমান সমান 9। তাহলে 9 এর বর্গমূল যখন আমরা বের করব তাহলে যেহেতু এটা এক জোড়া আছে এখান থেকে আসবে একটা। একইভাবে এখানেও এক জোড়া আছে 7, তাহলে 49-এর বর্গমূল যখন বের করব তখন এর অ্যান্সারটা কত হবে? এক জোড়া থেকে একটা আসবে, দুইটা 7 থেকে একটা আসবে, অ্যান্সার হবে 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, আমরা এখন দেখি বর্গ সংখ্যার কিছু ধর্ম বা বৈশিষ্ট্য। ওকে, বর্গ সংখ্যার ধর্ম বা বৈশিষ্ট্য বুঝতে গেলে আমাদের কিছু সংখ্যার বর্গ নির্ণয় করতে হবে। আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গ নির্ণয় করলাম। স্কয়ার মানেই তো বর্গ, তাহলে 1 এর বর্গ তার মানে 1 স্কয়ার মানে হচ্ছে 1। 2 স্কয়ার তাহলে 2 এর বর্গ মানে হচ্ছে 4, তার মানে 2 গুণিত 2 4, তাই না? 3 এর বর্গ মানে হচ্ছে 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36, 7 এর বর্গ 49, 8 এর বর্গ 64, 9 এর বর্গ 81 এবং 10 এর বর্গ 100। তাহলে এই যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার আমরা বর্গ বের করলাম, এখানে এই বর্গ সংখ্যার যে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে এই যে এখানে যে 10টা বর্গ সংখ্যা বের করছি আমরা, এই বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে কোন কোন সংখ্যাটি আছে বা কোন কোন অঙ্কটি আছে একক স্থানীয় অঙ্কে। দেখো এটা একক স্থানীয় অঙ্কে কি আছে? 1 আছে, আবার এখানেও একটা 1 আছে, সেটাও একক স্থানীয় অঙ্কে। ওকে, তারপরে 4 আছে, তাই না, একক স্থানীয় অঙ্কে। দেখো তো 4 এখানেও একটা আছে একক স্থানীয় অঙ্কে। ওকে, একক স্থানীয় অঙ্ক 9 পাইছি আমরা। দেখো এখানেও একটা একক স্থানীয় অঙ্ক 9 পেয়েছি। আচ্ছা, একক স্থানীয় অঙ্কে আমরা পেয়েছি 6। দেখো এখানেও একটা 6 পেয়েছি আমরা একক স্থানীয় অঙ্কে। ওকে, একক স্থানীয় অঙ্কে আমরা পেয়েছি 5 এবং একক স্থানীয় অঙ্কে আমরা পেয়েছি 0। ওকে, তাহলে এটাকে যদি একটু সাজায় লিখি 1 4 5 9 0, তাহলে টোটাল যে অঙ্ক আছে 10টা, এই 10টা থেকে 6টা অঙ্ক আমরা পেয়েছি যে এই 6টা কোনো বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে হচ্ছে বা বসতে পারতেছে। তাহলে বসেনি কোন সংখ্যাগুলো, আসেনি কোন সংখ্যা, সেটা আসেনি হচ্ছে 2 3
7, 8 এই সংখ্যাগুলো কি আসেনি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে কোনো বর্গ সংখ্যা শেষে বা কোনো সংখ্যা শেষে বা একক স্থানের অঙ্কে যদি এই যে 6টা অঙ্ক, এই 6টা অঙ্কে যে কোনো একটা থাকে, তাহলে আমরা আপাত দৃষ্টিতে বলতে পারবো ওই সংখ্যাটি একটি বর্গ সংখ্যা। আর যদি কোনো সংখ্যা শেষে একক স্থানের অঙ্কে এই 4টি অঙ্কের কোনো একটি অঙ্ক থাকে, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো যে ওই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা অথবা বর্গ সংখ্যা হবে না। কারণ আমরা দেখলাম বর্গ সংখ্যা যখন আমরা বের করছি এখানে, তাহলে বর্গ সংখ্যার একক স্থানের অঙ্কে কিন্তু এই যে এই 6টি অঙ্কই আসছে, এর বাদে আর কোনো অঙ্ক আসেনি। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমি তো অনলি 10টা সংখ্যার বর্গ এখানে বের করেছি, আরো অনেক সংখ্যা তো আছে, আরো কোটি কোটি সংখ্যা তো এখানে আছে, তাহলে সেই সংখ্যাগুলো কেন আসেনি, বা সেই সংখ্যাগুলো নিলে কি এই বাদে এরা আসতে পারতো না? না, পারতো না। কারণ হচ্ছে তুমি যে সংখ্যাই এখান থেকে লেখো না কেন, তার একক স্থানাঙ্কে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং শূন্য ছাড়া আর কোনো সংখ্যা হবে না। ফর এক্সাম্পল আমি যদি এখন 11 লিখি, সে 11 লিখি, তাহলে একক স্থানাঙ্ক কি আসতেছে 1, তাহলে এই দেখো সে 1, তাহলে স্কোয়ার যখন করবো এটারে, তখন তার একক স্থানাঙ্ক অবশ্যই 1 আসবে। আমি যদি এখন 12 লিখি, সে 12, এই যে একক স্থানাঙ্ক 2, তাহলে এর যদি বর্গ করি আমরা, তাহলে তার একক স্থানাঙ্ক 4 আসবে। আমরা যদি 13 লিখি, দেখো 3, এর বর্গ করলে একক স্থানাঙ্ক 9 আসবে। মানে এই যে 10টা সংখ্যা আমরা নিয়েছি, পৃথিবীর যত সংখ্যাই লিখতে হয় না কেন, এই 10টা দিয়েই লিখতে হয়, এর বাইরে হয় না। তাহলে একক স্থানীয় অঙ্কে এই যে 6টা অঙ্ক আছে, এই 6টা অঙ্ক ছাড়া আর কোনো অঙ্ক আসবে না একটা বর্গ সংখ্যার ক্ষেত্রে। তাহলে এটাই হচ্ছে বর্গ সংখ্যার মূল বৈশিষ্ট্য বা ধর্ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো বর্গ সংখ্যার ধর্ম, এবং এইটা দেখে কিন্তু আমরা বুঝে ফেলি যে কোনটা বর্গ সংখ্যা এবং কোনটা বর্গ সংখ্যা নয়। ওকে, তাহলে এখন আমরা দেখি পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। এখানে আছে কি পূর্ণবর্গ সংখ্যা, তার মানে যেই সংখ্যার বর্গমূল করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেটাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। এখন বর্গমূল কি? ধরো এখানে আমরা লিখছি 2 গুণিত 2 সমান সমান 4, তাহলে 4 একটি বর্গ সংখ্যা, একে যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গমূল চিহ্নটাকে আমরা এই যে এইভাবে দিই, রুট ওভার বলি, এটা হচ্ছে বর্গমূল চিহ্ন। এই 4কে যদি বর্গমূল করি তাহলে আমরা কি পাবো? একটা মূল পাবো। এই যে মূল ছিল কই, 2 জোড়া ছিল, 2 জোড়া থেকে একটা আসবে। মানে বর্গমূল করতে গেলে যে সংখ্যার বর্গমূল করবো, ওই সংখ্যাটা যদি পূর্ণবর্গ হয় তাহলে তার এই যে বর্গমূলটা একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে কিভাবে বুঝবো আমরা? এই যে সংখ্যার বর্গমূল করতেছি, এর যে ভাজকটা অবশ্যই জোড়ায় জোড়ায় থাকবে। যদি ভাজকটা জোড়ায় জোড়ায় থাকে তাহলে তার বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, এবং ওই সংখ্যাটা হবে তখন পূর্ণবর্গ সংখ্যা। তাহলে √4 বা 4-এর বর্গমূল করলে আমরা পাচ্ছি 2, তাহলে 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। প্রত্যেকটি বর্গ সংখ্যা একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ বর্গ সংখ্যা গঠন করতে গেলে যেই সংখ্যার বর্গ আমরা বের করতেছি ওই সংখ্যাটা 2 বার গুণ করা লাগছে, তাই না? ধরো 81, 81 মানে কি 9 গুণিত 9, তাহলে 81 একটা বর্গ সংখ্যা। এই 81 কিসের বর্গ? 9, এই 9 কে 2 বার গুণ করার ফলেই তো 81 হয়েছে, বর্গ হয়েছে। তাহলে এটা যদি আমি এখন বর্গমূল করি তাহলে এক জোড়া আছে, এখান থেকে একটা আসবে। তাহলে এই যে একটা পূর্ণ সংখ্যা পাইছি আমি, 81 বর্গমূল করে 9 পাচ্ছি, তাহলে 81 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে। তাহলে প্রত্যেকটি সংখ্যার যে বর্গ, প্রত্যেকটি বর্গ সংখ্যাই হচ্ছে এক একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 100 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 100 বর্গমূল করলে আমরা পাবো 10। 81 তে দেখালামই, 64 বর্গমূল করলে পাবো 8, 64 একটা পূর্ণবর্গ সংখ্যা। এইভাবে যত সংখ্যা বর্গ বের করবা তুমি, প্রত্যেকটা বর্গ সংখ্যা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি মৌলিক গুণনীয়ক। এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে গুণনীয়ক। তাহলে আমরা দুইভাবে শিখি। প্রথম হচ্ছে মৌলিক। মৌলিক হচ্ছে মৌলিক সংখ্যা, সেই সংখ্যাগুলোকে বলে যে সংখ্যা দুইটা বৈশিষ্ট্য থাকবে। একটা বৈশিষ্ট্য হচ্ছে ওই সংখ্যাটি 1 দ্বারা নিঃশেষ বিভাজ্য,
আর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওই সংখ্যাটি নিজের দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি মৌলিক সংখ্যার বৈশিষ্ট্য দুইটি। একটা বৈশিষ্ট্য এক দ্বারা নিঃশেষে বিভাজ্য, আর নিজ দ্বারা নিঃশেষে বিভাজ্য। আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা যদি এখন নিলাম 2, 2 কে কি দ্বারা ভাগ করা যায়? 2 কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 অক্ষে 2, তাই না? আর 2 কে ভাগ করা যায় 2 দ্বারা, 2 অক্ষে 2। 2 কে আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। ওকে, আবার আমরা যদি এখন নিই 5, 5 কে ভাগ করা যায় 1 দ্বারা, 5 অক্ষে 5। আবার 5 কে ভাগ করা যায় 5 দ্বারা, 5 অক্ষে 5। 5 কে কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। তাহলে 5 একটা মৌলিক সংখ্যা, এখানে 2 একটি মৌলিক সংখ্যা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো মৌলিক সংখ্যা কাকে বলে। এখন মৌলিক সংখ্যা কতগুলা আছে? সারা পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মৌলিক সংখ্যা আছে। সেখান থেকে আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 25টি মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে টোটাল 25টি। এখন কত থেকে কতর ভিতরে, তার মানে 1 থেকে 10-এর মধ্যে কয়টা আছে, 10 থেকে 20-এর মধ্যে কয়টা আছে, 20 থেকে 30-এর মধ্যে কয়টা আছে, এটা আমরা একটু দেখি। আমরা যদি একটা ডিজিট বলি বা একটা সংখ্যা বলি 44, 22, 322, 321, এটা দ্বারা আমরা মৌলিক সংখ্যা বের করতে পারি। যেমন 4 আর 4 আর 2 10, 12, 3 15, 17, 19, 22, 24, 25, এই দেখো 25টা। মানে 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা, এটা হচ্ছে তার সিরিয়াল। এটা কি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 40 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি, 50 থেকে 60 পর্যন্ত 2টি, 60 থেকে 70 পর্যন্ত 2টি, 70 থেকে 80 পর্যন্ত 3টি, 80 থেকে 90 পর্যন্ত 2টি, আর 90 থেকে 100 পর্যন্ত 1টি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের যদি প্রশ্ন করা হয় 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাহলে দেখো 1 থেকে 40 পর্যন্ত, তাই না? এই যে 30 থেকে 40, তাহলে এই যে 1 থেকে 40 পর্যন্ত মানে এইগুলা। এখানে কয়টা আছে? 4 আর 4 10 আর 2 12, তাহলে 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হবে কয়টি? 12টি। এখন আমরা একটু দেখি যে এই যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, এই 4টি কি কি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 2, 3, 5, 7। 2 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা। 1 কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয়, কারণ 1-এর 2টি বৈশিষ্ট্য বিদ্যমান নেই। 1 হচ্ছে একটি পূর্ণ স্বাভাবিক সংখ্যা। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে, একমাত্র জোড় মৌলিক সংখ্যা কোনটি? অ্যান্সার কি? 2। সর্বকনিষ্ঠ সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? 2। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা 4টি, 2, 3, 5, 7। ওকে, 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4টি। কি কি? 11, 13, 17, 19। ওকে, তারপরে 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। কি কি? 31, 37। ওকে, 30 থেকে 20 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, 23 আর 29। আর 30 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 31 এবং 37। ওকে, তারপর 40 থেকে 50 পর্যন্ত 3টি। এখন বাকি যে সংখ্যাগুলো আছে, এই যে 40 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে, এগুলা তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করে বের করবা। কিভাবে বের করবা সেটা একটা টেকনিক বলে দিই।
কোনো জোড় সংখ্যা মৌলিক হবে না। তার মানে 2 হয়ে গেছে, আর কোনো জোড় সংখ্যা মৌলিক হবে না। এখন ধরো 40 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে 40 থেকে 50 পর্যন্ত 40, 42, 44, 46, 48, 50 এই যে জোড় সংখ্যা ছিল, এই জোড় সংখ্যা সব বাদ। তাহলে থাকলে কি 41, 43, 45, 47, 49। কোনটা কোনটা হতে পারে? ধরো 49, 7 7 49। দেখো এটা 1 এবং 49 ছাড়া অন্য একটা সংখ্যা দিয়ে কিন্তু ভাগ দিয়েছে 7 দিয়ে, তাই না? 45 কে তুমি 3 15 45 বলতে পারো, 5 9 45 বলতে পারো। তাহলে 45 কিন্তু 1 এবং 45 ছাড়াও আরো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে 45 49 বাদ, তাহলে বাকি থাকলো কি 41 43। অনায়াসে বলা যাচ্ছে এই দুইটা মৌলিক সংখ্যা। একইভাবে 50 এর ঘরে যখন যাবা 50 থেকে 60, একইভাবে জোড়গুলা বাদ। এবার যে বিজোড়গুলা থাকবে সেই বিজোড়গুলা দেখতে হবে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। যদি না যায় তাহলে সেটা মৌলিক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা বাসায় বসে এই মৌলিক সংখ্যাগুলো বের করবে 1 থেকে 100 পর্যন্ত। ওকে, তাহলে আমরা মৌলিক সংখ্যা জানলাম। এখন আমাদের জানতে হবে গুণনীয়ক। গুণনীয়ক মানে হচ্ছে ভাজক অথবা উৎপাদক, যেটাই বলো না কেন। এখন ফর এক্সাম্পল আমি একটা সংখ্যা নিলাম 12। 12কে আমরা কি কি দ্বারা লিখতে পারি বা কি কি দ্বারা ভাগ করতে পারি? আমরা লিখতে পারি 1 গুণিত 12, আবার 2 গুণিত 6, 3 গুণিত 4। এছাড়া 12কে আর কোনোভাবেই লেখা যায় না, তাই না? তাহলে 12কে আমরা ভাগ করতে পারি কি দ্বারা? তাহলে 12 এর গুণনীয়ক। যে 12কে ভাগ করা যায় কি দ্বারা? 1 দ্বারা। 12কে 12কে ভাগ করা যায় 2 দ্বারা, 6 দুগুণা 12। 12কে ভাগ করা যায় 3 দ্বারা, 3 4 12। 12কে ভাগ করা যায় 4 দ্বারা, 3 4 12। 12কে ভাগ করা যায় 6 দিয়ে, 6 দুগুণে 12। 12কে ভাগ করা যায় 12 দিয়ে। তাহলে 12কে যেই সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় এই সকল সংখ্যা দিয়েই বলা হয় 12 গুণনীয়ক। তার মানে কোনো একটি সংখ্যাকে যতগুলা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়, সেই সংখ্যাগুলোকে বলা হয় ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো গুণনীয়ক কাকে বলে। এই মৌলিক গুণনীয়ক, তাহলে 12 এ যতগুলো গুণনীয়ক ছিল এর মধ্যে থেকে মৌলিক গুণনীয়ক মানে কোন কোন গুণনীয়ক মৌলিক সংখ্যা? দেখো 2 আর 3, দুইটা মৌলিক সংখ্যা। তাহলে যদি বলা হয় 12 এর মৌলিক গুণনীয়ক কয়টি? 2টি। কি কি? 2 আর 3। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তো আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা 1.1 এর মূল বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থেকো সবাই, দেখা হবে। আল্লাহ হাফেজ।